আসসালামু আলাইকুম। টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। প্রিয় শিক্ষার্থীরা, আজকের পর্বে আমরা প্রথম অধ্যায় বাস্তব সংখ্যা এই অধ্যায়ের বেশ কয়েকটি সংক্ষিপ্ত প্রশ্নের সমাধান করব। সবার প্রথমে আমাদের সামনে যে প্রশ্নটি রয়েছে এখানে বলা হলো যোগ করো 10.52 পৌনঃপুনিক প্লাস 7.25 এবং 25 এর উপরে পৌনঃপুনিক। এই দুইটি পৌনঃপুনিকের যে সংখ্যা, যখন কোনো সংখ্যার মধ্যে আমরা পৌনঃপুনিক দেখতে পাই তখন সেই সংখ্যাটিকে বলা হয় অসীম আবৃত্ত দশমিক ভগ্নাংশ। তো এই যে দুইটি অসীম আবৃত দশমিক ভগ্নাংশ তাদেরকে যোগ করতে বলা হলো। তো আমরা এখন এই অসীম আবৃত দশমিক ভগ্নাংশ থাকলে সরাসরি গতানুগতিকভাবে যেভাবে করে যোগ করতে হয় বা বিয়োগ করতে হয় সেভাবে করে প্রথমে করা যায় না। প্রথমে কিছু কাজ করে নিতে হয়, প্রথমে কিছু কাজ করে অঙ্কটাকে আগে লাইনে আনতে হয়, এরপরে গতানুগতিক যেভাবে করে আমরা যোগ করি বা বিয়োগ করি সেভাবে করি। অর্থাৎ আমাকে যখন যোগ করতে বললো আমি এদেরকে সরাসরি লিখে ডাইরেক্ট যোগটা করে ফেলবো, এমনটা করা যাবে না। প্রথমে আগে কিছু কাজ করতে হবে, কাজ করে এদেরকে সব ঠিকঠাক করতে হবে। কাজটা কি আমি এখনই বলে ফেলি, সেটা হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। যেই সংখ্যাগুলো দেওয়া এদেরকে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে রূপান্তর করতে হবে। এরপরে যদি আমাদেরকে যোগ করতে বলে তাহলে আমরা গতানুগতিক যেভাবে করে যোগ করি সেভাবে করে করবো, যদি বিয়োগ করতে বলে তাহলে আমরা বিয়োগ করে দিব, কোনো সমস্যা নাই। ঠিক আছে? আচ্ছা, তো এখন কথা হচ্ছে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে কিভাবে করে প্রকাশ করে সেটা হচ্ছে আমরা দেখব যে যেই সংখ্যাগুলো আমাদেরকে দেওয়া আছে দশমিকের পরে অনাবৃত অঙ্ক কয়টা। এখানে অনাবৃত অঙ্ক একটা। অনাবৃত অঙ্ক মানে কি? পৌনঃপুনিক ছাড়া অঙ্ক, এবং সেটা দশমিকের পরে, দশমিকের আগে কোনো কথা নাই। দশমিকের আগে আবৃত্ত অনাবৃত্ত এদেরকে নিয়ে কোনো কথাবার্তা নাই, যা কথাবার্তা সব দশমিকের পরে। তো দশমিকের পরে পৌনঃপুনিক ছাড়া যেই অঙ্ক তাকে বলা হয় অনাবৃত। তো আমরা দেখতেছি দশমিকের পরে একটা অঙ্ক অনাবৃত অঙ্ক, আর এখানে দশমিকের পরে কোনো অঙ্কই অনাবৃত নাই। দশমিকের পরে কোনো অনাবৃত অঙ্ক নাই, কারণ সবার উপরেই পৌনঃপুনিক আছে দশমিকের পরে। তাহলে আমরা দেখতেছি এই সংখ্যাটার মধ্যে, আমি পুরো সিস্টেমটা বলি কিভাবে করে সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ বানাইতে হয়। আমরা লিখবো অনাবৃত, এটা খাতার মধ্যে লিখবো না, এটা রাফ, আমি একটু রাফ করে দেখাইতেছি। হ্যাঁ, রাফ করে দেখাইতেছি যে সিস্টেমটা কি, অনাবৃত আবৃত্ত। তো আমরা এই সংখ্যাটার মধ্যে দেখব দশমিকের পরে অনাবৃত অঙ্ক একটা। আচ্ছা, অনাবৃত অঙ্ক একটা মানে কয়টা, আমি সেটা লিখতেছি, কয়টা? একটা। আর এই সংখ্যার মধ্যে আবৃত্ত অঙ্ক কয়টা? একটা। এবার আসেন এই সংখ্যার মধ্যে যাই, এখানে দশমিকের পরে অনাবৃত অঙ্ক কয়টা? শূন্যটা, মানে একটাও নাই। আর আবৃত্ত অঙ্ক কয়টা? দুইটা। আচ্ছা, ঠিক আছে। এখন কি করব? অনাবৃতর বেলায় নিয়ম হচ্ছে যেই কয়টা লিখছেন একটা শূন্যটা, তাহলে বেশি কয়টা? বেশি একটা, শূন্যটা বেশি কয়টা? একটা, এটা হচ্ছে বেশি। আর আবৃত্তর বেলায় সবচেয়ে ছোট বড় এগুলা কিছু না, আবৃত্তর বেলায় লসাগু করতে হয়, আবৃত্তর বেলায় লসাগু করতে হয়। তাহলে 1 আর 2 লসাগু কত? 1 আর 2 লসাগু কত? 2। আচ্ছা, তাহলে এই যে এখানে লিখলাম অনাবৃত্তর বেলায় 1 আর আবৃত্তর বেলায় 2, তাহলে মোট কত হয়? 3। মোট কত হয়? 3। এর দ্বারা বুঝলাম যে এই সংখ্যাগুলোকে যখন আমরা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করেছি, ঠিক এর আগের পর্বটাতেই সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশ একদম বিস্তারিত ভেঙে চুরে তছনছ করে দেখিয়েছি, হ্যাঁ, আলোচনা করে। আচ্ছা, তো দেখেন যে এই বিষয়টা, তো এই সংখ্যা দুইটিকে যখন আমরা এখন সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে যাব তখন দশমিকের পরে মোট 3টা অঙ্ক বসবে। এই সংখ্যার ক্ষেত্রেও দশমিকের পরে 3টা অঙ্ক বসবে, এই সংখ্যার ক্ষেত্রেও দশমিকের পরে 3টা অঙ্ক বসবে, এবং সেই 3টা অঙ্কের মধ্যে অনাবৃত কয়টা আবৃত্ত কয়টা সেটাও ফিক্সড। সেটা কি? অনাবৃত অঙ্ক হবে একটা, আবৃত্ত অঙ্ক হবে 2টা। তাহলে এই 2টা সংখ্যাকে যখন সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করতে যাব তখন 2টা সংখ্যার ক্ষেত্রেই দশমিকের পরে অঙ্ক হবে 3টা। সেই 3টা অঙ্কের মধ্যে একটা অঙ্ক হবে অনাবৃত, 2টা অঙ্ক হবে আবৃত্ত। কিভাবে করে এটা লিখতে হয় আসেন আমরা একটু সেটা দেখি। এই যে 10.52 পৌনঃপুনিক, তা আমরা যখন এটাকে লিখতে যাব আমরা লিখবো 10 পয়েন্ট, মানে দশমিক পর্যন্ত লিখে ফেলবো, এই পর্যন্ত কোনো কাজ নাই, যা কাজ সব দশমিকের পরে। তো অনাবৃত একটা, তো এখানে অনাবৃত একটা অঙ্ক আগে থেকেই আছে। আবৃত্ত অঙ্ক হইতে হবে 2টা, আবৃত্ত অঙ্ক হইতে হবে 2টা। তো এই যে 2 এর উপরে পৌনঃপুনিক, এটাকে আমরা 2বার লিখবো, এটাকে আমরা 2বার লিখবো, উপরে পৌনঃপুনিকের চিহ্ন দিয়ে দিলাম। তাহলে 10.52 পৌনঃপুনিক, তাকে আমরা এখন নতুন রূপে লিখলাম 10.522 পৌনঃপুনিক। অর্থাৎ দশমিকের পরে একটা অনাবৃত, 2টা আবৃত্ত। এবার আসেন পরের সংখ্যাটা 7.25 পৌনঃপুনিক, 7.25 পৌনঃপুনিক, এবং 2 এর উপরও 5 এর উপরে 2টার উপরে পৌনঃপুনিক।
এখন কথা হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা, দশমিকের পরে তো এখানে আমরা অনাবৃত অঙ্ক একটাও দেখতে পাচ্ছি না। দশমিকের পরে অনাবৃত অঙ্ক একটাও দেখতে পাচ্ছি না। এখন আমাকে তো নিয়ম অনুযায়ী অনাবৃত অঙ্ক একটা বসাইতেই হবে। নিয়ম অনুযায়ী অনাবৃত অঙ্ক একটা বসাইতেই হবে দশমিকের পরে। এখন এখানে তো দশমিকের পরে অনাবৃত অঙ্ক একটাও নাই, তো আমি কি এখানে মধ্যে দশমিকের পরে একটা শূন্য বসাই দিব? না, এই কাজ করা যাবে না, এই কাজ করা যাবে না। অনাবৃত অঙ্ক নাই দেখে আমি এখন জিরো বসাই দিব, এইটা করা যাবে না, এটা করা যাবে না। এটা আমি কখন করতে পারতাম? যদি আবৃত্ত অঙ্ক না থাকতো। আবৃত্ত যদি আবৃত্ত অঙ্ক না থাকতো তখন আমি শূন্য বসাইতে পারতাম, কারণ সেটা অঙ্কের শেষে। আবৃত্ত অঙ্ক কখন বসে? শেষে। অনাবৃত্ত আগে বসে, আবৃত্ত পরে। তো একটা অঙ্কের একদম শেষে যদি আপনি শূন্য বসান, এতে করে ওই অঙ্কটার কোনো মানের কোনো তফাৎ ঘটবে না, কারণ এটা দশমিকের সংখ্যা, এটা দশমিকের সংখ্যা। একদম শেষে যদি আপনি শূন্য বসান, এতে করে অঙ্কের মানের কোনো পরিবর্তন হচ্ছে না। কিন্তু অনাবৃতর বেলায় আপনি শূন্য বসাই দিতে পারেন না, কারণ এর পরেও তো আরো কাজ আছে। তাহলে আমাকে তো এখানের মধ্যে অনাবৃত অঙ্ক একটা বসাইতেই হবে, একটা অঙ্ক তো বসাইতেই হবে অনাবৃত, আমি বাধ্য, আমাকে একটা অনাবৃত বসাইতে হবে। কিভাবে করে বসাবো? আমি করব কি, কোনো কিছুর দিকে না তাকায়া দশমিকের পরে যেই অঙ্কটা আছে আমি ডাইরেক্ট বসাই দিব অনাবৃত হিসেবে। আমি দশমিকের পরে কার উপরে পৌনঃপুনিক আছে কার উপরে নাই এসব না দেখে দশমিকের পরে একটা অঙ্ক আমি বসাই দিব, যা আছে এখানে দশমিকের পরে থাকা একটা অঙ্ক আমি বসাই দিব অনাবৃত হিসেবে। অর্থাৎ আমি এই মুহূর্তে 2 কে অনাবৃত হিসেবে কাউন্ট করলাম। তাহলে 2 কে যেহেতু অনাবৃত হিসেবে কাউন্ট করছি, এবার আমাকে সামনে আগানো দরকার। এই 5 কে আমি এখন আবৃত্ত হিসেবে লিখলাম। এখন আবৃত্ত হিসেবে কয়টা লিখতে হবে? আবৃত্ত হিসেবে কয়টা লিখতে হবে? 2টা। আবৃত্ত হিসেবে কয়টা লিখতে হবে? 2টা। আমি লিখছি কয়টা? একটা। আরো একটা লেখা দরকার, আচ্ছা খেয়াল করেন, দশমিকের পরে থাকা অঙ্কটাই আমি অনাবৃত হিসেবে লিখে ফেলছি। এর পরের অঙ্কটাকে আমি এখন আবৃত্ত হিসেবে লিখলাম। এখন আবৃত্ত হিসেবে 2টা লেখার কথা, লিখছি একটা, আরো একটা বসাইতে হবে। এখন আপনারা বলেন 2 এর উপরে পৌনঃপুনিক ছিল না? তাহলে 2 এর উপরে তো সত্যিকার অর্থে পৌনঃপুনিক ছিল, কিন্তু তাকে তো এখনো পর্যন্ত লেখা ও হয় নাই। তো আমি এখন এই 2 কে পৌনঃপুনিক দিয়ে লিখব। ঠিক আছে, এই মুহূর্তে আমি এই 2 কে পৌনঃপুনিক দিয়ে লিখে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তাহলে দেখেন, তাহলে 7.252 পৌনঃপুনিক, হ্যাঁ 52 পৌনঃপুনিক আমরা এখন এইভাবে করে লিখে ফেলবো। আচ্ছা ঠিক আছে, তো এখন দেখেন যে বিষয়টা সদৃশ আবৃত দশমিক ভগ্নাংশে প্রকাশ করা শেষ। খেয়াল করে দেখেন, দশমিকের পরে একটা অনাবৃত 2 জায়গাতেই আছে, 2টা আবৃত 2 জায়গাতেই আছে। এই যে মিলে গেছে, যে একটা অনাবৃত 2টা আবৃত 2টা আবৃত, এই যে মিলে গেছে, এই মিলাটাকেই বলা হয় সদৃশ। এই যে মিলে গেল, এটাকে বলা হয় সদৃশ। যে ওখানেও অনাবৃত অঙ্ক যে কয়টা, এখানেও অনাবৃত অঙ্ক সেই কয়টা, ওখানেও আবৃত অঙ্ক যে কয়টা, এখানেও আবৃত অঙ্ক সেই কয়টা, এই মিলে যাওয়াটাকেই বলা হচ্ছে সদৃশ। এখন আমরা কি করব, পাশে একটা দাগ দিব। এবার এই পৌনঃপুনিক যাদের উপরে দিছি, আমি এখানে পাশে 2টা লিখব, 2টা। তাহলে পৌনঃপুনিক এই 2 এর উপরে, তাহলে আমি 2টা 2 দিব। পৌনঃপুনিক এই 52 এর উপরে আমি 52 লিখব, মানে 2টা অঙ্ক লিখব। এবার আমি টান দিব। এখন আপনি গতানুগতিক যেইভাবে করে সব সময় যোগের অঙ্ক করেন সেইভাবে করে যোগের অঙ্কটা করে দেন। সব সময় যেভাবে করে যোগের অঙ্ক করেন এখনও আপনি সেভাবে করেই যোগের অঙ্কটা করে দেন, ব্যাস অঙ্কটা শেষ হয়ে যাবে। তাহলে সেই ক্ষেত্রে 5 আর 2 7, 5 2 7, 2 2 4, 5 2 7, 5 2 7, তারপরে 7 0 7 1। এই 2টা অঙ্কের উপরে পৌনঃপুনিক বরাবর, এই 2টা অঙ্কের উপরে পৌনঃপুনিক বসবে। আমরা এই দাগটা দিলাম এবং দাগের পরে 2টা 2টা করে অতিরিক্ত অঙ্ক লিখলাম অঙ্কের সুবিধার্থে। কারণ আমি যখন এই দাগ দিয়ে অতিরিক্ত 2টা অঙ্ক লিখি, এর ফলে আমার অঙ্কের উপকার হয়, সঠিক ফলাফলটা পাওয়া যায়। যদি আমি এই বাড়তি অঙ্কগুলো না লিখতাম, এতে করে আমার অঙ্ক যে পুরোপুরিভাবে সঠিক হইতো তার কোনো গ্যারান্টি ছিল না। কিন্তু আমি যখন এই দাগ দিয়ে অতিরিক্ত 2টা অঙ্ক লিখলাম, আপনি চাইলে আরো বেশিও লিখতে পারেন, 3টা অঙ্ক লিখতে পারেন। তো অতিরিক্ত 2টা করে অঙ্ক যে লিখলাম, এদেরকে হিসাব করলাম, এতে করে আমার অঙ্কের উপকার হয়েছে। একদম সঠিক মানটা আমরা পাইছি, একদম সঠিক মানটা আমরা পাইছি এখানের মধ্যে। ঠিক আছে, তো এখন যখন ফলাফল লিখতে যাব তখন আর এই অতিরিক্ত অংশটা আমরা লিখবো না। ফলাফল যখন লিখতে যাব অতিরিক্ত অংশটা আমরা লিখবো না, ফলাফলের মধ্যে এতটুকুই লিখবো। কিন্তু অঙ্ক যখন করতেছি তখন আমরা এই অতিরিক্ত অংশটা লিখবো।
তখন আমরা এই অতিরিক্ত অংশটা লিখবো, এতে করে সঠিক ফলাফল পাওয়া যাবে। আর যখন রেজাল্ট লিখতে যাব যে অতএব নির্ণয় যোগফল, তখন জাস্ট এই দাগের এই পাশের অংশটুকুই লিখবো। তাহলে পুরো অঙ্কটা করাইলাম। তো এখন দেখেন এখানে আমরা এই যে পুরোটা লিখে লিখে দেখাচ্ছি। যোগ করো, এই দুইটা সংখ্যা যোগ করতে বলছে। অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে একটি, কারণ এখানে একটা এখানে শূন্যটা, তাহলে সবচেয়ে বেশিটা একটা। এবং আবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে এখানের আবৃত্ত এবং এখানের আবৃত্ত, এদের লসাগু 2 এবং 1-এর লসাগু 2, অর্থাৎ 2টি। তাহলে অনাবৃত অংশের অঙ্ক হবে একটি আর আবৃত্ত অংশের অঙ্ক হবে 2টি, তাহলে মোট 3টি। 10.52 লিখলাম। এরপরে কিভাবে করে সাজিয়েছি ইতিমধ্যে আপনাদেরকে সব বিস্তারিত ব্যাখ্যা দিয়েছি। আমাদেরকে বলছে যোগফল বের করো, তো এই যে যোগফল 17.774, এই 74 এর উপরে পৌনঃপুনিক। এই দাগের এই পাশের টুকুক আমরা আর লিখবো না, এখানে কিন্তু লিখবো ঠিকই, এখানে কিন্তু ঠিকই লিখবো, শুধু ফলাফল লিখতে গিয়ে এই এতটুকু অংশকে লিখে দিব, শেষ। এটা হচ্ছে আমাদের অঙ্ক। তো এই অঙ্কটা করতে গিয়ে যে এত বিস্তারিত কথাবার্তা বললাম, এটা আমাদের জন্য ভালো হয়েছে। এর পরের অঙ্কগুলো তার কোনো কথাবার্তাই বলতে হবে না। দেখেন পরের অঙ্কটা কি বলছে। পরের অঙ্কটাতে বললো 7.26 পৌনঃপুনিক এবং 4.237 পৌনঃপুনিক এর যোগফল নির্ণয় করো। তাহলে একই সিস্টেমে আমরা অঙ্কটা করব। এখানে অনাবৃত অঙ্ক একটা, এখানে অনাবৃত অঙ্ক 2টা, তাহলে একটা 2টা, বেশি কয়টা 2টা, তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে 2টি। আবৃত অংশের অঙ্ক সংখ্যা এখানে একটা এখানে একটা, তাহলে একটা একটা, লসাগু কয়টা একটা, লসাগু কত 1, তাহলে অঙ্ক হবে একটি। তাহলে অনাবৃত অঙ্ক 2টি, আবৃত অঙ্ক একটি, তাহলে 2টি আর একটি কয়টি হয় 3টি, 2টি আর একটি কয়টি হয় 3টি। তাহলে দশমিকের পরে মোট 3টা অঙ্ক বসবে, দশমিকের পরে মোট 3টি অঙ্ক বসবে। এর মধ্যে 2টা অঙ্ক হবে অনাবৃত, একটা অঙ্ক হবে আবৃত। তো আমরা এখন যেই কাজটা করব 7.26 পৌনঃপুনিক, তো দশমিকের পরে তো 2টা অনাবৃত লেখার কথা, তো দশমিকের পরে তো একটা অনাবৃত আছে, আমি লিখে ফেললাম। আরও একটা অনাবৃত লিখতে হবে। তো আমি কি করব, দশমিকের পরে থাকা 2টা অঙ্ককে আমি লিখে ফেলছি। দেখেন দশমিকের পরে থাকা 2টা অঙ্ককে আমি লিখে ফেলবো অনাবৃত হিসেবে। আমি যেহেতু জানতে পারছি যে আমাকে অনাবৃত অংশের 2টা অঙ্ক লিখতেই হবে, তো এই নিয়ম আগে মানতে হবে, আবৃতর নিয়ম পরে, আগে অনাবৃত মানতে হবে। তো আমরা করব কি, দশমিকের পরে থাকা 2টা অঙ্ক ডাইরেক্ট লিখে ফেলবো অনাবৃত হিসাবে। আচ্ছা, এবার আবৃত অঙ্ক লিখতে হবে একটা। কিভাবে করে লিখতে পারি, আমরা দেখতেছি এখানে মানে মেইন যেই সংখ্যাটা, এখানে আবৃত অঙ্ক হচ্ছে 6, মানে 6-এর উপরে পৌনঃপুনিক আছে। তো আমরা এখন এই 6কে ব্যবহার করব। প্রথমে অনাবৃত মান থেকে 2টাকে লিখে ফেলছিলাম, এখন আমরা এই 6কে ব্যবহার করব আবৃত হিসেবে। আচ্ছা, এখন আমরা এই দাগ দিয়ে ওই আবৃত অঙ্কটাকে 2বার বাড়তি লিখব। আবৃত অঙ্ক, অনাবৃত না, আবৃত অঙ্কটাকে 2বার বাড়তি লিখব, কারণ আপনারা জানেন যে আবৃত অঙ্কেরই পুনরাবৃত্তি ঘটে, বারে বারে লেখা যায়। তো আমরা ওই আবৃত অঙ্কটাকে 2বার বাড়তি লিখব। এবার পরবর্তী সংখ্যাটা 4.237 পৌনঃপুনিক, অনাবৃত অঙ্ক 2টা, তো দশমিকের পরে থাকা 2টা অঙ্ক আমি লিখে ফেলছি। আবৃত অঙ্ক একটা, তো আবৃত অঙ্ক একটাই আছে এখানের মধ্যে, দাগ দিয়ে এই আবৃত অঙ্কটাকে 2বার রিপিট করে লিখে ফেলবো। আচ্ছা, এবার যোগ করতে বলছে 7 6 13, 13 3 হাতে থেকে 1, 7 1 8, 8 6 14, 14 4 হাতে থেকে 1, 7 1 8, 8 6 14, 14 4 হাতে থেকে 1, 3 আর 1 4, 6 4 10, 10 এর 0 হাতে থেকে 1, 2 আর 1 3, 3 2 5, 7 4 11। তাহলে আমাদেরকে যোগফল বের করতে বলছে, আমরা যোগফল বের করছি। প্রিয় শিক্ষার্থী, একটা জিনিস খেয়াল করেন, যদি আমি এই যে দাগ দিয়ে এই বাড়তি অংশটা, দাগ দিয়ে যদি এই বাড়তি অংশটা আমি না লিখতাম, তাহলে ফলাফল কি বের হইতো? তাহলে 7 6 13, 13 3 হাতে থাকে 1, 3 আর 1 4, 4 6 10, 10 এর 0 বাকি অংশটা। তাহলে তখন আমি যদি এই বাড়তি অংশটা না লিখতাম, তখন ফলাফল বের হইতো 11.503 পৌনঃপুনিক, 11.503 পৌনঃপুনিক। তো এটা কিন্তু একদম সঠিক রেজাল্ট হইল না, এটা কিন্তু একদম সঠিক রেজাল্ট হইল না। এই সঠিক রেজাল্ট পাওয়ার জন্যই আমরা এই বাড়তি অংশটা লিখছি। বাড়তি অংশটা যখন লিখছি 7 6 13, 13 3 হাতে থেকে 1, 7 1 8, 8 6 14, 14 4 হাতে থেকে 1, 7 1 8, 8 6 14, 14 4 হাতে থেকে 1, এই সামনে আগাইলাম। এখন আমি একেবারে সঠিক মানটা পাইছি, এই কারণেই বাড়তি অংশটা লেখা হয়। এটা আমাদের অঙ্ককে সহযোগিতা করে সঠিক ফল পাওয়ার জন্য। আচ্ছা, তাহলে নির্ণয় যোগফল 11.504 পৌনঃপুনিক। এবার পরের যে অঙ্কটা 7 নম্বর অঙ্কটা, এখানে বলা হয়েছে বিয়োগ করো। কোনো সমস্যা নাই, কোনো সমস্যা নাই, সিস্টেম একই। আপনি লাস্টে গিয়ে গতানুগতিক যেভাবে করে আমরা বিয়োগ অঙ্ক করি সেভাবে করে বিয়োগ অঙ্ক করে দিবেন। তো এখানের মধ্যে আমরা দেখতেছি যে অনাবৃত অঙ্ক একটাও নাই, তার মানে শূন্যটা। এখানে অনাবৃত অঙ্ক একটা, তাহলে শূন্যটা আর একটা, তাহলে বেশি কয়টা? একটা।
শূন্যটা একটা, তাহলে বেশি কয়টা? একটা, তাহলে অনাবৃত অংশের অঙ্ক সংখ্যা হবে একটি। এবার আবৃত্ত অঙ্ক দুইটা, আবৃত্ত অঙ্ক একটা, তাহলে দুইটা আর একটা লসাগু কত? আবৃত্তর বেলায় লসাগু দুইটা একটা, লসাগু কত? 2। তাহলে সেই ক্ষেত্রে আবৃত্ত অংশের অঙ্ক সংখ্যা হবে 2 ও 1 এর লসাগু 2 অর্থাৎ 2টি। তাহলে মোট অঙ্ক কয়টা হবে? 3টা। দশমিকের পরে মোট অঙ্ক হবে 3টা, এর মধ্যে একটা অঙ্ক হবে অনাবৃত, দুইটা অঙ্ক হবে আবৃত্ত। 5.12 পৌনপুনিক। অনাবৃত অঙ্ক একটা হবে, আমি দশমিকের পরে থাকা অঙ্কটা আমি লিখে ফেলবো ডাইরেক্ট অনাবৃত হিসাবে। দশমিকের পরে থাকা অঙ্কটা আমি লিখে ফেলবো অনাবৃত হিসেবে। আচ্ছা, এবার আবৃত্ত অঙ্ক দুইটা লিখতে হবে। এই 2 কে আমরা লিখলাম আবৃত্ত হিসেবে। এখন আবৃত্ত তো আরো একটা লেখা দরকার। প্রিয় শিক্ষার্থীরা, 1 এর উপরে পৌনপুনিক সত্যিকার অর্থে ছিল, কিন্তু এখনো পর্যন্ত ব্যবহার করা হয় নাই, আবৃত্ত হিসেবে ব্যবহার করা হয় নাই। আমরা এখন এই 1 কে আবৃত্ত হিসেবে ব্যবহার করলাম। তাহলে এই হচ্ছে 2 1, এরা হচ্ছে আবৃত্ত হিসেবে ব্যবহার করলাম। এবার আমি দাগ দিয়ে এই 2 1 কে আবার একবার লিখে দিলাম। এবার পরবর্তীটাতে যাই। 3.45 পৌনপুনিক। অনাবৃত অঙ্ক একটা, তাহলে দশমিকের পরে থাকা অঙ্কটা লিখে ফেলাম অনাবৃত হিসেবে। আবৃত্ত অঙ্ক দুইটা, আবৃত্ত অঙ্ক 5 লিখলাম, কিন্তু লিখতে হবে তো দুইটা, তাহলে এই 5 কেই আমি পুনরাবৃত্তি করব। এই 5 কেই আমি পুনরাবৃত্তি করব, কারণ এখানের মধ্যে একমাত্র 5 এর উপরেই পৌনপুনিক ছিল। তাই আমি এখন 5 কে পুনরাবৃত্তি করব। 5 5 দুইটা লিখে দিলাম, তাদেরকে আবার রিপিট করে দাগের এই পাশে লিখে দিলাম। ঠিক আছে, আমাদেরকে সহযোগিতা করবে। এবার দেখেন কেমন সহযোগিতা। 11 থেকে 5 বিয়োগ করলে, 11 থেকে 5 বিয়োগ করলে হয় 6, হাতে থাকে 1, 5 আর 1 6, 12 থেকে 6 বিয়োগ করলে 6, হাতে থাকে 1, 5 আর 1 6, 11 থেকে 6 বিয়োগ করলে থেকে 5, হাতে থাকে 1, 5 আর 1 6, 12 থেকে 6 বিয়োগ করলে 6, হাতে থেকে 1, 4 1 5, 11 থেকে 5 বিয়োগ করলে কত হয়? 11 থেকে 5 বিয়োগ করলে 6 6, তো হাতে থাকে 1, 3 আর 1 4, 5 থেকে 4 বিয়োগ করলে 1। খেয়াল করে দেখেন এখানে যে ফলাফলটা আসছে না, এখানেও কিন্তু এই পাশের অংশটা আমাদেরকে সাহায্য করছে, পাশের এই অংশটা আমাদেরকে সাহায্য করছে। যদি আমি এদেরকে না লিখতাম তাহলে ফলাফল কি বের হইতো? 11 থেকে, কারণ এই 1 কে এখন 11 ধরতে হবে, তাই না? কারণ উপরেরটা যেহেতু ছোট নিচেরটা বড়। 11 থেকে 5, 11 থেকে 5 বিয়োগ করলে হয় 6, তখন আমাকে এখানে 6 লিখতে হইতো। এখানে কি লিখতে হইতো? 6 লিখতে হইতো। এটা কিন্তু পুরোপুরি সঠিক হইতো না, এটা কিন্তু পুরোপুরি সঠিক হইতো না। এই কারণে যখন বাড়তি অংশটা লিখছি, এটা আমাকে সাহায্য করার কারণে এখানে কিন্তু একদম সঠিক রেজাল্টটা আমাদের সামনে আসছে। তো নির্ণয় বিয়োগফল 1.665 পৌনপুনিক, 1.665 এই দুইটা অঙ্কের উপরে পৌনপুনিক। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে আপনারা সংক্ষিপ্ত প্রশ্নগুলো দেখলেন, দুইটা যোগ করলাম, একটা বিয়োগ করলাম, এই সংক্ষিপ্ত প্রশ্নগুলো আমরা সমাধান করলাম বাংলাদেশের সর্বপ্রথম পূর্ণাঙ্গ ডিজিটাল সহায়ক বই ইজি ম্যাথ বই থেকে। ইজি ম্যাথ বইয়ে প্রত্যেকটা টপিক্সের সমাধান করে দেওয়া আছে এবং সেগুলোর ভিডিও ধারণ করে পাশে কিউআর কোড দেওয়া আছে, অর্থাৎ শিক্ষার্থীরা যে কোনো সময় প্র্যাকটিস করতে গিয়ে পাশে থাকা কিউআর কোড স্ক্যান করার সাথে সাথে ওই নির্দিষ্ট টপিক্সের সমাধানের ভিডিও তার সামনে চলে আসবে। এটা শিক্ষার্থীদের জন্য অনেক বেশি উপকারী হবে। তাই আশা করব আপনারা সবাই ইজি ম্যাথ বইটি সংগ্রহ করে ফেলবেন ইনশাআল্লাহ।